এখানে কি বলা হচ্ছে দেখ, মাত্রা বিশ্লেষণের সাহায্যে v ইকুয়ালস টু পাই পি আর টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 ইটা এল এই রাশিটির সম্পর্ক সঠিক কিনা যাচাই করো। ঠিক আছে, অর্থাৎ এই যে সম্পর্কটা এখানে লেখা আছে এই সম্পর্কটা সঠিক কিনা সেটা আমাদেরকে ঠিক মানে বিবেচনা করতে হবে বা এটা আমাদেরকে বের করতে হবে কিসের মাধ্যমে, মাত্রা বিশ্লেষণের সাহায্যে এটা আমাদেরকে প্রুফ করতে হবে। ঠিক আছে, তো এখানে এই যে ভৌত রাশিগুলো নিয়ে এই সমীকরণটা গঠিত সেই ভৌত রাশিগুলো সম্পর্কে বা সেই ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো সম্পর্কে এখানে বলে দেওয়া আছে। এখানে কি বলছে দেখ, প্রতি একক সময়ে তরলের প্রবাহিত আয়তন হচ্ছে v, প্রবাহী নলের দুই প্রান্তের চাপের পার্থক্য p, প্রবাহী নলের ব্যাসার্ধ r, তরল মাধ্যমের সান্দ্রতাঙ্ক ইটা আর প্রবাহী নলের দৈর্ঘ্য হলো l। তো ঠিক আছে, তো এই অঙ্কটা করার আগে বা এই ম্যাথটা সলিউশন দেখার আগে আমরা আগে এই টার্মগুলো সম্পর্কে বা এই যে ভৌত রাশিগুলো এখানে দেওয়া আছে এই ভৌত রাশিগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখ এখানে কি বলছে, প্রতি একক সময়ে তরলের প্রবাহিত আয়তন, এটার মাত্রা সংকেত কি সেটা আমাদের জানতে হবে। আগে আমাদের কি ব্যাপারটা বুঝতে হবে। তাহলে দেখ এটাকে আমরা সহজে বুঝতে পারি এভাবে, মনে কর টি সময়ে প্রবাহিত তরলের আয়তন, টি সময়ে প্রবাহিত তরলের আয়তন এটাকে যদি আমরা স্মল v ধরে নিই তাহলে একক সময়ে প্রবাহিত তরলের আয়তন হবে v বাই t। ঠিক আছে, তো প্রশ্নে আমাদেরকে এটাকে মানে ধরা হয়েছে ক্যাপিটাল V। ঠিক আছে, তাহলে এখানে প্রশ্নে ধরা হয়েছে ক্যাপিটাল V ইকুয়ালস টু স্মল v বাই t, যেখানে v হচ্ছে আয়তন আর t হচ্ছে সময়। ঠিক আছে, যার জন্য আমরা এখানে ইউজ করছি কি প্রতি একক সময়। ওকে, তাহলে এখন এর মাত্রা সংকেত আগে আমরা বের করে নেব। তাহলে মাত্রা সংকেত কি হবে, v এর মাত্রা সংকেত হবে আয়তনের মাত্রা সংকেত, আয়তনের মাত্রা সংকেত আমরা জানি l কিউব, আর সময়ের মাত্রা সংকেত হচ্ছে, সময়ের ডাইমেনশন হচ্ছে কত t। তাহলে v এর মাত্রা সংকেত আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি l কিউব t ইনভার্স 1। ঠিক আছে, অর্থাৎ আমাদের এই যে প্রবাহিত তরলের আয়তন, এই প্রবাহিত তরলের আয়তনের যদি আমরা মাত্রা সংকেত নিই তাহলে এর মাত্রা সংকেত আমাদের আসবে l কিউব t ইনভার্স 1। ওকে, নেক্সট এরপরে বলা হচ্ছে প্রবাহী নলের দুই প্রান্তের চাপের পার্থক্য। তাহলে এখন আসলে চাপ অর্থ কি, চাপ বলতে আমরা কি বুঝি, চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ একক ক্ষেত্রফলে যদি আমরা লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হচ্ছে চাপ। কিরকম ব্যাপারটা, যেমন মনে কর এটা যদি একটা একক ক্ষেত্রফল হয়, এটা যদি একটা একক ক্ষেত্রফল হয় তাহলে এখানে যদি আমি লম্বভাবে বল প্রয়োগ করি, তির্যকভাবে নয় কিন্তু লম্বভাবে। ঠিক আছে, একক ক্ষেত্রফল আমি ধরে নিলাম এটা হচ্ছে 1 মিটার, এটা হচ্ছে 1 মিটার, তাহলে এটা হচ্ছে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফল বা 1 সেন্টিমিটারও ধরতে পারি, তাও কোনো অসুবিধা নেই। যদি 1 মিটার ধরি তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে 1 নিউটন ডাইন আমরা প্রয়োগ করলাম। যদি সেন্টিমিটার নিই তাহলে আমরা বলতে পারি 1 ডাইন বল যদি আমরা এখানে লম্বভাবে কি করি প্রয়োগ করি, 1 ডাইন হতে পারে, 5 ডাইন হতে পারে, 10 ডাইন হতে পারে, কিন্তু ক্ষেত্রফলটা কি হতে হবে, একক ক্ষেত্রফল হতে হবে। ঠিক আছে, তো তাহলে এখন চাপের মাত্রা সংকেত কি আসবে দেখা যাক। চাপের মাত্রা সংকেত, চাপকে আমরা p দ্বারা প্রকাশ করি, তাহলে চাপ ইকুয়ালস টু হচ্ছে বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ F ফোর্স ডিভাইডেড বাই এরিয়া যে মাত্রা সংকেত। তো তাহলে ফোর্সের মাত্রা সংকেত কি, ফোর্সের মাত্রা সংকেত আমরা জানি m l t ইনভার্স 1 বল ইনটু সরণ থেকে আমরা এটা পাই, তাহলে m l t ইনভার্স 2 m l t ইনভার্স 2 বল ইনটু ত্বরণ থেকে আমরা এটা পাই ডিভাইডেড বাই এরিয়ার মাত্রা সংকেত হচ্ছে l স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব m l ইনভার্স 1 t ইনভার্স 2। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের কি চাপের মাত্রা সংকেত, অর্থাৎ প্রবাহী নলের দুই প্রান্তে চাপের পার্থক্য, এর মাত্রা সংকেত হবে p m l ইনভার্স 1 t ইনভার্স 2। প্রবাহী নলের ব্যাসার্ধ, তো ব্যাসার্ধের মাত্রা সংকেত, ব্যাসার্ধ এক ধরনের দৈর্ঘ্য, সুতরাং ব্যাসার্ধের মাত্রা সংকেত কি হবে, ব্যাসার্ধের মাত্রা সংকেত হবে l। এটা আমরা পেয়ে গেলাম। আবার এখানে প্রবাহী নলের যে ব্যাসার্ধ যেটা বলেছে আর দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা সংকেত হবে কি, দৈর্ঘ্যের মাত্রা সংকেত হবে ক্যাপিটাল L। এটা আমরা জানি লেন্থ থেকে আসছে ক্যাপিটাল L। আচ্ছা, এবার কথা হলো
তরল মাধ্যমে সান্দ্রতাঙ্ক ইটা। এই ইটা ব্যাপারটা আমাদের একটু ভালোভাবে বা বিশদভাবে বুঝতে হবে, ঠিক আছে? তবে এইখানে আমি যে অংশটুকু করিয়েছি এই অংশটুকু কিন্তু ম্যাথটা বোঝার জন্য, এটা কিন্তু ম্যাথে করার সময় আমাদেরকে করতে হবে না, আমরা ডাইরেক্ট এই মানগুলোই বসিয়ে দেব, কারণ তখন আমরা সেটা জানবো, ঠিক আছে? এখনো আমরা জানি না তা নয়, কিন্তু আমি তারপরে একবার কি করলাম, একবার এটাকে আমি ভেঙে দেখানোর চেষ্টা করলাম যাতে তোদের বুঝতে সুবিধা হয় যে এই মাত্রা সংকেতগুলো আসলে কিভাবে আসছে। ওকে, তো তাহলে এখন আমরা তরল মাধ্যমে সান্দ্রতাঙ্ক এটা সম্পর্কে একটু বিশদ আলোচনা করব। দেখা যাক এই তরল মাধ্যমে সান্দ্রতাঙ্ক বিষয়টা কি, বা এটা বলতে আমরা কি বুঝি। তাহলে চলে আসি তরল মাধ্যমে সান্দ্রতাঙ্ক। দেখ, তোরা সবাই দেখেছিস নিশ্চয় সমুদ্রের উপরিতলে ঢেউ সব থেকে বেশি হয়, ঠিক আছে? অর্থাৎ সমুদ্রের উপরিতলটা সব থেকে বেশি উত্তাল হয়। এবং ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলও দেখেছিস, বা বিভিন্ন অ্যানিম্যাল প্ল্যানেট বা এই ধরনের চ্যানেলে তোরা দেখেছিস, যখন সমুদ্রের নিচের তলটা দেখানো হয়, অর্থাৎ আমি ধরে নিচ্ছি সমুদ্রের যদি এরকম বিভিন্ন লেয়ার থাকে, আমি ধরে নিলাম এটা হচ্ছে সমুদ্রের তলদেশ, তো তাহলে এখানে দেখ এই লেয়ারে ভেলোসিটি হয় সব থেকে বেশি, ঠিক আছে? তার নিচের লেয়ারের ভেলোসিটিটা এর থেকে একটু কম হবে, তার নিচের লেয়ারের ভেলোসিটিটা আরো কম হবে, তার নিচের লেয়ারের ভেলোসিটিটা আরো কম হবে, আর একদম সবার নিচের যে লেয়ারটা আছে সেই তার ভেলোসিটি হবে সবচেয়ে কম, ঠিক আছে? তো বলতে পারিস যে কেন এরকম কেন হবে? তো এটা একটা সহজ উদাহরণ আমি তোদেরকে দিচ্ছি। মনে কর তুই ব্যাগ ছাড়া নরমালি হেঁটে যাচ্ছিস, ঠিক আছে, বা দৌড়াচ্ছিস। এখন তোর পিঠে একটা ব্যাগ চাপিয়ে দেওয়া হলো, তাহলে তোর ব্যাগটা একটু কি হবে, তোর ভেলোসিটি একটু কমে যাবে। এরপরে দেখা গেল তোর দুই হাতে আরো দুটো ব্যাগ দেওয়া হলো, ঠিক আছে, অর্থাৎ তোর উপরে আরো বেশি চাপ সৃষ্টি করা হলো, তাহলে কি হবে, তাহলে তোর ভেলোসিটিটা আরো কমতে থাকবে। এইভাবে এরপরে যদি তোর মাথায় একটা বোঝা দিয়ে দেওয়া হয়, তাহলে তোর ভেলোসিটিটা কিন্তু আরো কি হয়ে যাবে, কমে যাবে, ঠিক আছে? এখানেও ব্যাপারটা তাই হচ্ছে। এখানে কি হচ্ছে দেখ, এখানে যখন আমরা কি করছি, যখন আমাদের উপরিতলটা শুধু বিবেচনা করছি, তো এখানে দেখ উপরিতলে শুধুমাত্র বায়ুর চাপটা আছে। এই যে উপরিতলটা অর্থাৎ সব থেকে উপরের পৃষ্ঠ না, উপরের লেয়ার, যেটা নট পৃষ্ঠ, এটা হচ্ছে লেয়ারের কথা আমি বলছি, অর্থাৎ এই লেয়ারটার কথা বলছি। উপরের যে লেয়ারটা, এই লেয়ারে বা এই স্তরটা, এই স্তরে দেখ, এই স্তরে শুধুমাত্র কি করছে, এই স্তরে শুধুমাত্র বায়ুর চাপটা পড়ছে, কিন্তু ঠিক তার নিচের যে লেয়ারটা আছে বা নিচের যে স্তরটা আছে, এটাতে কি হচ্ছে দেখ, এটাতে বায়ুর চাপ তো আছে, তার সাথে সাথে আবার এই লেয়ারের, এই যে লেয়ার, এই লেয়ারের প্রেসারটাও কিন্তু এর উপরে পড়ছে। ঠিক একই রকম ভাবে এই দুটো লেয়ারের প্রেসার 3 নাম্বার লেয়ারের উপর পড়ছে, এই তিনটে লেয়ারের প্রেসার 4 নাম্বার লেয়ারের উপর পড়ছে, এবং সবথেকে বেশি প্রেসারে আছে কে, সবথেকে বেশি প্রেসারে আছে এই 5 নাম্বার লেয়ারটা। তো সবথেকে বেশি চাপে আছে সবার নিচের যে লেয়ারটা আছে বা নিচের যে স্তরটা আছে সেটা। তো দেখবি তোরা হয়তো কখনো খেয়াল করে দেখেছিস কিনা জানি না, একটু খেয়াল করে দেখবি এরপর থেকে। ন্যাশনাল জিওগ্রাফিতে বা অ্যানিম্যাল প্ল্যানেটে যখন সমুদ্রের নিচের তলটা দেখানো হয়, একদম সমুদ্রের যে কি বলতে পারি, একদম গ্রাউন্ড যেটাকে আমরা বলতে পারি, সমুদ্রের যখন একদম সবার নিচের তলটা যখন দেখানো হয়, সেখানে দেখবি মনে হয় যে একটা বড় অ্যাকোয়ারিয়ামের মধ্যে ভিডিওটা শুটিং হচ্ছে, ঠিক আছে? অর্থাৎ একটা বড় অ্যাকোয়ারিয়ামের মধ্যে ভিডিওটা করা হচ্ছে। কেন? কারণ এখানে তরল প্রবাহের হারটা খুবই কম, অর্থাৎ এখানে ভেলোসিটি সবচেয়ে কম। এখানে জলটা যেন যেতেই চাইছে না, এরকম একটা ব্যাপার, অর্থাৎ জলটা খুব স্লো মুভ করছে, অথবা এমন ভাবে মুভ করছে যে বোঝাই যাচ্ছে না যে জলটা কি হচ্ছে, মুভ করছে এখানে, বা এখানে একটা ফ্লো আছে, সেটা আমরা তেমন ভালোভাবে বুঝতে পারি না দেখে, ঠিক আছে? তো এখন এর যে কারণ, এর কারণটা কি, এর কারণটা তো আমি বলে দিলাম যে চাপের কারণে এই ঘটনাগুলো হয়, যে একটা লেয়ার থেকে তার নিচের লেয়ারের যে ভেলোসিটি সেটা কমতে থাকে, ঠিক আছে? এখন এই যে ভেলোসিটির কমছে ক্রমাগত, এর ফলে কি উৎপাদন হবে বা এর ফলে কি তৈরি হবে, এর ফলে এখানে এই দুটো লেয়ারের মধ্যে একটা আপেক্ষিক বেগের সৃষ্টি হবে। আপেক্ষিক বেগ ব্যাপারটা কি, যেটাকে আমরা বলি রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটি ব্যাপারটা কি? রিলেটিভ ভেলোসিটি ব্যাপারটা হচ্ছে দেখ, মনে কর
সহজভাবে বোঝানোর চেষ্টা করছি তোদেরকে। মনে কর তুই 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছিস, ঠিক আছে? ঠিক তোর পেছনে বা তোর পাশে তোর বন্ধু 6 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে, অর্থাৎ তুই 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিস আর তোর বন্ধু যাচ্ছে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে ব্যাপারটা কি হলো, তুই তোর বন্ধুর থেকে 4 মিটার পার সেকেন্ড বেগে কি থাকলি, এগিয়ে থাকলি, ঠিক আছে? এই ব্যাপারটাকে আমরা বলছি কি রিলেটিভ ভেলোসিটি, ঠিক আছে? এখানে আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। পরে যদি কখনো আমরা থিওরিটিক্যাল ক্লাস নিই তাহলে, বা থিওরিটিক্যাল ক্লাসে যদি আমরা ব্যাপারটা আলোচনা করি তখন আরো বিশদভাবে আমরা এটাকে আলোচনা করব। এখন আমরা শুধু এই ম্যাথটা বোঝার স্বার্থে যতটুকু প্রয়োজন অতটুকুই আলোচনা করছি, ঠিক আছে? তো তাহলে এখন দেখ, তুই 4 মিটার পার সেকেন্ড বেগে তুই 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিস, তোর পেছনে তোর বন্ধু যাচ্ছে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে? তো তাহলে আমরা বলতে পারি তুই তোর বন্ধুর থেকে 4 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে আছিস। ঠিক একই রকম ভাবে উল্টো ভাবে যদি আমরা বলি তাহলে আমরা বলবো তোর বন্ধু তোর থেকে 4 মিটার পার সেকেন্ড বেগে পিছিয়ে আছে। আমার কথাটা বুঝতে পারছিস তো? তাহলে মনে কর তুই হচ্ছিস এ, তুই যাচ্ছিস 10 মিটার পার সেকেন্ড বেগে, আর তোর বন্ধু হলো বি, তোর বন্ধু যাচ্ছে একই দিকে 6 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে? তাহলে আমরা বলছি তুই তোর বন্ধুর থেকে, অর্থাৎ এ বি এর থেকে 4 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে আছে, আর এটা হচ্ছে এগিয়ে, এ এগিয়ে আছে, সরি, এ 4 মিটার পার সেকেন্ড বেগে এগিয়ে আছে আর বি 4 মিটার পার সেকেন্ড বেগে পিছিয়ে আছে, পিছিয়ে আছে কার সাপেক্ষে, এ এর সাপেক্ষে, আর এ এগিয়ে আছে কার সাপেক্ষে, বি এর সাপেক্ষে। তাহলে এই যে আলোচনাটা, এটাকে আমরা বলছি কি, এটাকে আমরা বলছি রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ, ঠিক আছে? তো তাহলে এখানে দেখ, এখানে চাপের পার্থক্যের কারণে এই যে স্তরগুলো বা লেয়ারগুলো, এই লেয়ারগুলোর মধ্যে একটা আপেক্ষিক বেগের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ একটা বেগ আরেকটা বেগের তুলনায় বেশি বেগে কি হচ্ছে, যাচ্ছে, বা একটা বেগ আরেকটা বেগের তুলনায় কম বেগে চলছে। তো এখন ঘটনাটা কি হবে, ঘটনাটা হবে যেই লেয়ারটা বেশি বেগে চলছে সেই লেয়ারটা চাইবে তার সংস্পর্শে থাকা লেয়ারটাকেও একই বেগে টেনে নিয়ে যেতে, আর যে লেয়ারটা কম বেগে চলছে সেই লেয়ারটা চাইবে যে লেয়ারটা তার সংস্পর্শে আছে তার বেগটাকে কমিয়ে দিতে, ঠিক আছে? অর্থাৎ এখন বলতে পারিস যে এখানে আমরা যদি তিনটে লেয়ার ধরি এক্স ওয়াই জেড, তাহলে দেখ এক্স এর ভেলোসিটি এখানে সবচেয়ে বেশি, ওয়াই এর থেকে বেশি এক্স এর, তাহলে ওয়াই চাইবে এক্স চাইবে ওয়াই লেয়ারটাকে বেশি বেগে নিয়ে যেতে, এক্স এর সাথেই নিয়ে যেতে, আর ওয়াই চাইবে এক্স এর ভেলোসিটিটাকে কি করে দিতে, কমিয়ে দিতে। আবার উল্টো ভাবে দেখতে গেলে দেখ, ওয়াই এর ভেলোসিটি আবার এখানে জেড এর ভেলোসিটি থেকে বেশি, যার জন্য ওয়াই চাইবে জেড এর ভেলোসিটিটাকে বাড়িয়ে দিতে, অর্থাৎ জেড লেয়ারের ভেলোসিটিটাকে বাড়িয়ে দিতে, আর জেড চাইবে ওয়াই লেয়ারের ভেলোসিটিটাকে কমিয়ে দিতে, ঠিক আছে? তাহলে এই যে ব্যাপারটা, এই ধর্মটাকে আমরা বলছি সান্দ্রতা, এই ধর্মটাকে আমরা বলছি সান্দ্রতা বা ভিসকোসিটি, ঠিক আছে? আরো একটা সহজ উদাহরণ দিই বোঝার সুবিধার জন্য। মনে কর একটা গাড়ি খারাপ হয়ে গেছে, তখন দেখা যায় যে আরেকটা ভালো গাড়ির সাথে ওই খারাপ গাড়িটাকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাওয়া হয়। তো তাহলে এখন দেখ, যে গাড়িটা ভালো সেই গাড়িটা কি চাইবে, সেই গাড়িটা চাইবে যে গাড়িটা তার সঙ্গে বাধা আছে, খারাপ গাড়ি, যে গাড়িটা চলতে পারছে না, যেই গাড়িটা ভালো গাড়ি অর্থাৎ যেটা চলতে পারছে সেই গাড়িটা চাইবে যে গাড়িটা চলতে পারছে না সেই গাড়িটাকে টেনে তার সঙ্গে তার বেগে নিয়ে যেতে, ঠিক আছে? আর যে গাড়িটা খারাপ, যে গাড়িটা চলতে পারছে না, সে সব সময় কি চাইবে, যে গাড়িটা চলতে পারছে তার ভেলোসিটিটাকে টেনে রাখতে চাইবে, অর্থাৎ তার ভেলোসিটিটাকে বাড়তে দিতে চাইবে না, তার ভেলোসিটিটাকে কমাতে চাইবে। বুঝতে পারছিস তো? এই ব্যাপারটাই এখানেও হবে। যেহেতু এখানে এক্স লেয়ারের ভেলোসিটিটা বেশি, তাই এক্স লেয়ার চাইবে ওয়াই লেয়ার তার সংস্পর্শে আছে, তাই ওয়াই লেয়ার কেও বা ওয়াই স্তরটাকেও বেশি বেগে টেনে নিয়ে যেতে, আর ওয়াই লেয়ারটা চাইবে এক্স এর ভেলোসিটিটাকে কমিয়ে দিতে। তাহলে এই যে ধর্মটা, অর্থাৎ পারস্পরিক গতির বিরুদ্ধে বাধা দেওয়ার যে ধর্মটা, সেই ধর্মটাকে আমরা কি বলছি, সেই ধর্মটাকে আমরা বলছি সান্দ্রতা, বা সেই ধর্মটাকে আমরা বলছি ভিসকোসিটি, ঠিক আছে?
তো এখন তাহলে সান্দ্রতাঙ্ক বিষয়টা কি সেটা দেখা যাক। তো এই সান্দ্রতাঙ্ক ব্যাপারটা কি সেটা বোঝার জন্য আমরা এখানে কি করছি, আমরা এখানে শুধুমাত্র দুটো লেয়ার বিবেচনা করছি। একটা লেয়ার হচ্ছে এটা, যার ভেলোসিটি আমরা ধরে নিচ্ছি v প্লাস ডেল্টা v। আরেকটা লেয়ার নিচ্ছি আমরা এটা, যার ভেলোসিটি হচ্ছে অনলি v। ঠিক আছে, তাহলে v প্লাস ডেল্টা v এর গল্পটা কি এটা একটু জানার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। মনে করে আমি এটাকে যদি সংখ্যা দিয়ে বলি, আমি ধরে নিলাম এই লেয়ারের ভেলোসিটি হচ্ছে, এই লেয়ারের ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, আর এই লেয়ারের ভেলোসিটি হচ্ছে 7 মিটার পার সেকেন্ড, মানে এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 7। ঠিক আছে, তো তাহলে এখন আমি এটা মনে মনে ধরছি, এটা জাস্ট বোঝানোর জন্য। ধর v এর ভ্যালু আমরা ধরলাম 5 মিটার পার সেকেন্ড, আর এই লেয়ারের ভেলোসিটি আমরা ধরলাম 7 মিটার পার সেকেন্ড। তাহলে 7 মিটার পার সেকেন্ডকে আমরা এখানে লিখছি 5 প্লাস 2 মিটার পার সেকেন্ড। এভাবে লিখলে তো কোনো অসুবিধা নেই, কারণ দেখ এই দুটোর মধ্যে বেগের পার্থক্য হচ্ছে কত, 2, অর্থাৎ ডেল্টা ভি এর ভ্যালুটা হচ্ছে আসলে 2। ঠিক আছে, তো আমরা এটাকে ডাইরেক্ট 7 না লিখে আমরা এটাকে ভেঙে লিখলাম 5 প্লাস 2। তাতে কোনো অসুবিধা নেই, আশা করি তোরা সবাই বুঝতে পারছিস। তাহলে দেখ ভি এর ভ্যালু যদি 5 হয়, আমি ধরে নিচ্ছি এটার ভ্যালু হচ্ছে 7, তাহলে 7টাকে আমি ডাইরেক্ট 7 না লিখে আমি লিখছি কত, 5 প্লাস 2, যেখানে 2 হচ্ছে এই দুটো লেয়ারের মধ্যে ভেলোসিটি ডিফারেন্স, অর্থাৎ বেগের পার্থক্য। ঠিক আছে, কারণ আমরা বলেছি কি বেগের পার্থক্য না থাকলে কিন্তু কি হবে না, রিলেটিভ ভেলোসিটির ব্যাপারটা আসবে না। তো রিলেটিভ ভেলোসিটির ব্যাপারটা তখনই কাজ করবে যখন বেগের কি থাকবে, পার্থক্য থাকবে। তো এখানে দেখ আমরা এখানে ওই 7টা ডাইরেক্ট না লিখে, অর্থাৎ ভি ফাইনালটাকে ডাইরেক্ট না লিখে ভি ইনিশিয়াল প্লাস কতটুকু পরিবর্তন হলো। ভি ইনিশিয়াল মানে হচ্ছে প্রাথমিক বেগ, মানে প্রাথমিক বেগ বলতে এখানে একই লেয়ারের প্রাথমিক বেগের কথা বলছি না, এখানে আমরা বলছি এই লেয়ারটার বেগটাকে ধর আমরা v1 ধরে নিলাম, এটাকে ধরে নিলাম v2। তাহলে v2 v1 এর থেকে বড়, কতটুকু বড়, সেই বড় অংশটুকুই হচ্ছে ডেল্টা v, অর্থাৎ এটাই হচ্ছে বেগের পার্থক্য। ঠিক আছে, তো তাহলে এটাকে আমি মুছে দিলাম, এটা আমরা তো নিয়েছিলাম জাস্ট বোঝার জন্য, সুতরাং এটার দরকার নেই। আচ্ছা, এখন তাহলে আমরা রাশিমালার মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো তাহলে দেখ এই লেয়ারটার ভেলোসিটি আমরা বলছি v, আর এই লেয়ারটার ভেলোসিটি হচ্ছে v প্লাস ডেল্টা v। ওকে, তাহলে এই দুটো লেয়ারের মধ্যে যে পার্থক্য, মানে দূরত্বের পার্থক্য, এই দূরত্বের পার্থক্যকে আমরা ধরে নিলাম ডেল্টা x। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আসি, ডেল্টা x দূরত্বে থাকা দুটি স্তরে বেগের পার্থক্য, ডেল্টা x দূরত্বে থাকা দুটি স্তরে বেগের পার্থক্য, এটা বুঝে দিলাম। বেগের পার্থক্য হলো ডেল্টা ভি। তাহলে একক দূরত্বে থাকা দুটি স্তরে বেগের পার্থক্য হলো ডেল্টা ভি বাই ডেল্টা এক্স। ঠিক আছে, এইটাকে আবার আমরা একটা নতুন টার্ম দিচ্ছি বা একটা নাম দিচ্ছি, এটাকে বলা হচ্ছে বেগের নতিমাত্রা। বেগের নতিমাত্রা, ভেলোসিটি গ্রেডিয়েন্ট বলা হয় এটাকে বলা হচ্ছে বেগের নতিমাত্রা। এই বেগের নতিমাত্রার বিষয়টা আসলে কি একটু বোঝার চেষ্টা করা যায়। মনে করো আমরা যদি একটা গ্রাফ আঁকি, যেখানে এটা হচ্ছে আমার বেগের পার্থক্য নিলাম, আর x অক্ষে আমরা নিলাম দূরত্ব, y অক্ষে নিলাম বেগের পার্থক্য, আর x অক্ষে নিলাম আমরা দূরত্ব। তো দেখ এখানে এই ব্যাপারটাকে একটু খেয়াল কর, উপর থেকে নিচের দিকে কি দেখবি, যত দূরত্ব বৃদ্ধি পাচ্ছে উপরের লেয়ারের সাথে নিচের লেয়ারগুলোর দূরত্ব যত বৃদ্ধি পাচ্ছে, বেগের পার্থক্যটাও তত কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। উপরের লেয়ারগুলোর সঙ্গে নিচের লেয়ারগুলোর যত দূরত্বটা বৃদ্ধি পাচ্ছে, এখানে দেখ বেগের পার্থক্যটাও তত বৃদ্ধি পাচ্ছে। তো তাহলে আমরা এখানে কি পাবো, আমরা এখানে দেখ এরকম যদি কতগুলো মান নিই, যে 1 মিটার দূরে থাকা স্তরের মধ্যে বেগের পার্থক্য, 2 মিটার দূরে থাকা স্তরের মধ্যে বেগের পার্থক্য, 3 মিটার দূরে থাকা লেয়ারের মধ্যে বা স্তরের মধ্যে বেগের পার্থক্য, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই গ্রাফটা ক্রমাগত কোন দিকে উঠবে, উপরের দিকে উঠবে। কারণ দূরত্ব এখানে দেখ যত বৃদ্ধি পাচ্ছে, লেয়ারের সাথে লেয়ারের দূরত্ব যত বৃদ্ধি পাচ্ছে, তত এখানে বেগটা কি পাচ্ছে, বেগের পার্থক্যটাও তত বৃদ্ধি পাচ্ছে। কারণ এটার বেগ সব থেকে বেশি, তার তুলনায় এটার কম।
এর থেকে এটার কম, তার মানে কি এর থেকে এর বেগের পার্থক্য বেশি এর সাথে এর যতটুকু আছে তার তুলনায়, আবার এর সাথে এর বেগের পার্থক্য দেখ আরো বেশি। তাহলে দেখ দূরত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেগের পার্থক্য বা ভেলোসিটির যে ডিফারেন্স সেটা গ্র্যাজুয়ালি কি করছে, ইনক্রিজ করছে। তো এখন এইখানের উপরে যে কোনো একটা পয়েন্ট যদি আমরা নিই, তার উপর এখানের উপরে যদি একটা লম্ব টেনে দিই, এখানে যে কোণটা উৎপন্ন হবে, তাহলে এখানে দেখ একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজ যদি উৎপন্ন হয়, এটা হচ্ছে সেই সমকোণী ত্রিভুজের কি উচ্চতা বা লম্ব বলতে পারি। তাহলে এটাই হচ্ছে বেগের পার্থক্য, আর এটা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের ভূমি, যেটাকে আমরা বলতে পারি ডেল্টা এক্স। তাহলে এখন এখানে আমরা জানি ভূমি বাই লম্ব বাই ভূমি, এটাকে আমরা ত্রিকোণমিতির ভাষায় কি বলি, এটাকে আমরা বলি ট্যান থিটা। লম্ব বাই ভূমিকে আমরা ত্রিকোণমিতির ভাষায় বলি কি ট্যান থিটা, ঠিক আছে। তো এটাকে আমরা টেনজেন্টও বলতে পারি, ঠিক আছে। আমরা যখন গ্রাফ নিয়ে পড়বো তখন আরো ডিটেইলসে বলবো এটা, যে এটাকে আমরা টেনজেন্ট বলতে পারি। তাহলে টেনজেন্ট ইকুয়ালস টু কি হবে, অর্থাৎ যে স্পর্শ, তাহলে তার নতিমাত্রা হবে, অর্থাৎ কোণটা হবে কত, কোণটা হবে ডেল্টা ভি বাই ডেল্টা এক্স, ঠিক আছে। তো তার জন্য আমরা এই টার্মটাকে নাম দিচ্ছি কি বেগের নতিমাত্রা। ওকে, এখনো পর্যন্ত কিন্তু আমরা সান্দ্রতাঙ্কে যাইনি, কারণ ব্যাপারটা অনেকটা কিছু নিয়েই আসলে, তাই আমি এত ডিটেইলসে বলার চেষ্টা করছি। তো তাহলে আশা করি এইটুকু তোরা বুঝতে পেরেছিস। আরো একবার বলে দিচ্ছি, যদি আমরা আলাদা আলাদা লেয়ারগুলোর মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটাকে যদি আমরা এক্স অক্ষে বসাই, আর আলাদা আলাদা লেয়ারের মধ্যে যে বেগের পার্থক্য বা ভেলোসিটির যে ডিফারেন্স, সেটাকে যদি আমরা ওয়াই অক্ষে বসাই, এরপর আমরা যদি একটা গ্রাফ নিই, তাহলে আমরা দেখতে পাবো যে দূরত্ব যত বৃদ্ধি পাবে লেয়ারের সঙ্গে লেয়ারের, অর্থাৎ একটা স্তরের সঙ্গে আরেকটা স্তরের দূরত্ব যত বৃদ্ধি পাবে, ভেলোসিটিও তত কি করবে, ভেলোসিটির পার্থক্যটাও তত কি পাবে, বৃদ্ধি পাবে। তাই আমরা এখানে একটা এরকম গ্রাফ পাবো, যেটা গ্র্যাজুয়ালি উপরের দিকে উঠবে। তো এখন তাহলে এখানে ওই গ্রাফের উপরে যে কোনো একটা বিন্দু থেকে আমরা যদি এক্স অক্ষের উপরে লম্ব টানি, তাহলে আমরা পেয়ে যাব একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে উচ্চতা, আর এটা হচ্ছে লম্ব, আর এটা হলো ভূমি। তো দেখ উচ্চতা আর কিছু না, উচ্চতা হচ্ছে এইটুকু অংশ মানে তো হচ্ছে এই বরাবর যে ডেল্টা ভি এর ভ্যালুটা আমরা এখানে পাচ্ছি সেটাই, তাই এটাকে আমরা বলছি ডেল্টা ভি। আর এই যে ভূমিটা হচ্ছে এক্স অক্ষ বরাবর যে মানগুলো আমরা পাচ্ছি, অর্থাৎ সেটা হচ্ছে কি ডেল্টা এক্স। তো এখানে আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বাই ভূমি ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা, তাই এটাকে আমরা ডেল্টা ভি বাই ডেল্টা এক্স দ্বারা কি করছি, প্রকাশ করছি। ওকে, তাহলে এইটুকু আশা করি সবাই বুঝতে পেরেছিস। এবার আমরা চলে আসি সান্দ্রতাঙ্ক ব্যাপারটা কি সেটা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। তো দেখ এখানে আমরা প্রথম যে লেয়ারটা নিয়েছি, এই লেয়ারে যদি আমরা একটা একক ক্ষেত্রফল নিই, আর এই লেয়ারেও যদি আমরা একটা সেম পরিমাণ ক্ষেত্রফল নিই বা একক ক্ষেত্রফল নিই, তাহলে ব্যাপারটা কি হবে, ধর এখানে একটা ক্ষেত্রফল নিলাম, এই ক্ষেত্রফলটাকে আমরা বলছি এই ক্ষেত্রফল, এখানেও একটা ক্ষেত্রফল নিলাম, এই ক্ষেত্রফলটাকে আমরা বলছি কি এই ক্ষেত্রফল। ওকে, সমান সমান ক্ষেত্রফল নিলাম। তাহলে এবার আসি আমরা সান্দ্রতাঙ্কের সংজ্ঞায় বা সান্দ্রতাঙ্ক ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করি। দেখ সান্দ্রতাঙ্ক বা যেটাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করছি, এটার উচ্চারণ হচ্ছে ইটা। ইটা ইটা দ্বারা আমরা সান্দ্রতাঙ্ককে প্রকাশ করি। তাহলে ইটা ইকুয়ালস টু হচ্ছে f বাই a ইনটু ডেল্টা ভি বাই ডেল্টা এক্স। এখন এখান থেকে সান্দ্রতাঙ্ককে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব, দেখ আমরা ফিজিক্স যখনই পড়ব, যখনই কোনো একটা ভৌত রাশি বা যে কোনো একটা গুণাঙ্ক বা যে কোনো একটা কোএফিসিয়েন্ট বলতে পারি, আমরা যে কোনো একটা রাশি যখন আমরা এরকম পাবো যে অন্য কতগুলো ভৌত রাশি ভাগফল আকারে আছে, তখন আমাদের প্রথম কাজ হচ্ছে হরে যে রাশিগুলো আছে, অর্থাৎ ডিনোমিনেটরে যে রাশিগুলো আছে, সেগুলো সবগুলোর ভ্যালুকে আমরা মনে মনে এক ধরে নেব, অর্থাৎ ইউনিট ধরে নেব। তাহলে সহজেই আমরা এর ডেফিনিশনটা পেয়ে যাব বা সংজ্ঞাটা পেয়ে যাব। কিভাবে, দেখ একক দূরত্বে থাকা দুটি স্তরের, তাহলে তরলের একক দূরত্বে থাকা দুটি স্তরের মধ্যে বেগের পার্থক্য যদি একক হয়, অর্থাৎ ডেল্টা এক্স কে আমরা 1 ধরে নিলাম, ডেল্টা ভি কে 1 ধরে নিলাম, তাহলে একক দূরত্বে থাকা দুটি স্তরের মধ্যে বেগের পার্থক্য যদি একক হয়, তাহলে বা একক পার্থক্য বজায় রাখার জন্য, এভাবে বললে আরো সুবিধা হয়, একক দূরত্বে থাকা দুটি স্তরের মধ্যে বেগের পার্থক্য
একক পরিমাণ বেগের পার্থক্য বজায় রাখার জন্য। অর্থাৎ উপরের লেয়ারটা যদি 6 মিটার পার সেকেন্ড বেগে চলে তাহলে নিচেরটা যাবে 5 মিটার পার সেকেন্ড বেগে, উপরেরটা যদি 100 মিটার পার সেকেন্ড বেগে চলে নিচেরটা যাবে 99 মিটার পার সেকেন্ড বেগে, উপরেরটা যদি বল যে কোনো একটা মান 50 মিটার পার সেকেন্ড বেগে চলে নিচেরটা যাবে 49 মিটার পার সেকেন্ড বেগে। এইরকম অর্থাৎ বেগের পার্থক্যটা আমরা একক পরিমাণ বজায় রাখতে চাইছি। এবং এই যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা ধরে নিলাম একক দূরত্ব অর্থাৎ 1 মিটার দূরত্ব। তাহলে 1 মিটার দূরত্বে থাকা দুটি লেয়ার, 1 মিটার দূরত্বে থাকা দুটি লেয়ারের মধ্যে বেগের পার্থক্য যদি 1 মিটার পার সেকেন্ড আমরা বজায় রাখতে চাই, তাহলে ওই দুটো লেয়ারের প্রতি একক ক্ষেত্রফলে, ওই দুটো লেয়ারের প্রতি একক ক্ষেত্রফলে যে বাধাদানকারী আপেক্ষিক বেগের বিরুদ্ধে যে বাধাদানকারী বলটা কাজ করে, আপেক্ষিক বেগের বিরুদ্ধে বাধাদানকারী বল মানে কি একটু আগেও বলেছি, আবার বলছি যে এখানে দেখ এই লেয়ারটা কি চাইবে, এই লেয়ারটা চাইবে এই লেয়ারটাকে টেনে তার সঙ্গে একই বেগে নিয়ে যেতে, আর এই লেয়ারটা কি চাইবে, এই লেয়ারটা চাইবে এই লেয়ারটাকে টেনে রেখে তার বেগটাকে কি করতে, কমিয়ে দিতে। তাই আমরা বলছি যে এই লেয়ারটা তার মানে এর একক ক্ষেত্রফল, এর একক ক্ষেত্রফলকে এই যে টেনে রাখার যে প্রবণতাটা, দুটো লেয়ার যাচ্ছে 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 যেতে দিতে চাইছে না, এই লেয়ারটা কি চাইছে, এই লেয়ারটাকে টেনে রাখতে চাইছে, সামনে যেতে দিতে চাইছে না। আর এই লেয়ারটা কি চাইছে, এই লেয়ারটা এই লেয়ারটাকে টেনে তার সঙ্গে কি করতে চাইছে, নিয়ে যেতে চাইছে। বুঝতে পারছিস তো? দেখ দুটো লেয়ার, এটা একটু বেশি বেগে চলছে, এটা একটু কম বেগে চলছে, তাহলে এটা একটু বেশি বেগে চলছে, এটা একটু কম বেগে চলছে, ভালো করে বুঝ। এটা একটু বেশি বেগে চলছে, এটা একটু কম বেগে চলছে, তাহলে যেটা বেশি বেগে চলছে সেটা চাইছে এই লেয়ারটাকেও টেনে তার সঙ্গে একই বেগে নিয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ বেশি বেগে বেরিয়ে যাবে। আর এই লেয়ারটা কি চাইছে, এই লেয়ারটা চাইছে এটার বেগটাকে টেনে কমিয়ে রাখতে চাইছে। বুঝতে পারছিস তো আমার কথাটা? এই লেয়ারটা এর বেগটাকে বাড়তে দিতে চাইছে না, টেনে কি করতে চাইছে, তার সঙ্গে রেখে দিতে চাইছে, অর্থাৎ কমিয়ে রাখতে চাইছে। অর্থাৎ এ বেশি বেগে যাচ্ছে বলে এ বাধা দিচ্ছে, আর এ কম বেগে যাচ্ছে বলে এ বাধা দিচ্ছে, দুইজনই কিন্তু বাধা দিচ্ছে। আমার কথাটা বুঝতে পারছিস তো? এটা আগে ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে নে। এই লেয়ারটাও এর মানে ধীর গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করছে, আর এই লেয়ারটা এর দ্রুত গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করছে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে এখন দেখ এই লেয়ারটা এর ধীর গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করছে, আর এই লেয়ারটা এর দ্রুত গতির বিরুদ্ধে কি করছে, বাধা সৃষ্টি করছে। তো তাহলে এখন আমরা কি বললাম, একক দূরত্বে থাকা দুটি স্তরের মধ্যে একক বেগের পার্থক্য বজায় রাখার জন্য প্রতি একক ক্ষেত্রফলে যেই বাধাদানকারী বল কাজ করে তাকে বলবো আমরা ওই তরল মাধ্যমে সান্দ্রতাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। তাহলে সেটাকে আমরা বলবো ওই তরল মাধ্যমের সান্দ্রতাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। ঠিক আছে, তাহলে এখানে এবার আসি আমরা এই কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটির মাত্রাটা কি হবে, মাত্রার সংকেত কি হবে সেটা একটু যাচাই করার চেষ্টা করি বা সেটা জানার চেষ্টা করি। তো দেখ এখানে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটির মাত্রার সংকেত হবে, তাহলে বাধাদানকারী বল, তাহলে বলের মাত্রার সংকেত, বলের মাত্রার সংকেত হচ্ছে m l t ইনভার্স 2। এখানে হলো ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে l স্কয়ার ইনটু এটা হচ্ছে বেগের মাত্রার সংকেত, অর্থাৎ বেগের যা মাত্রার সংকেত বেগের পার্থক্যেরও একই মাত্রার সংকেত হবে, নো ডাউট। তাহলে বেগের যা মাত্রার সংকেত বেগের পার্থক্যেরও তো একই মাত্রার সংকেত হবে, তাই না? তাহলে l t ইনভার্স 1 ডিভাইডেড বাই এখানে হলো কি, এটা হলো এদের মধ্যবর্তী যে দূরত্ব, অর্থাৎ দূরত্বের পরিবর্তন, তাই না? এটা হচ্ছে দূরত্বের পার্থক্য, দুটো লেয়ারের মধ্যে কতটা দূরত্বের পার্থক্য আছে, মানে গ্যাপ কতটা আছে। তাহলে এটারও কি হবে, মাত্রার সংকেত হবে দূরত্বের মাত্রার সংকেত অর্থাৎ l। তাহলে এখন এটাকে কি করব, l l ক্যান্সেল হয়ে গেল, এখান থেকে একটা l, এখান থেকে একটা l ক্যান্সেল হয়ে গেল, আর এখানে তাহলে কি থাকবে, এখানে থাকবে m l ইনভার্স 1, আর t টু দি পাওয়ার -2 যখন উপরে উঠে যাবে তখন হবে t টু দি পাওয়ার -2 মাইনাস ব্র্যাকেটে আবার -1, অর্থাৎ মাইনাসে মাইনাসে +1, তার মানে t টু দি পাওয়ার -2 +1 দ্যাট মিন্স হচ্ছে t টু দি পাওয়ার -1। ঠিক আছে, তাহলে সান্দ্রতাঙ্কের মাত্রার সংকেত আমরা পাবো, এটা এর যে মাত্রার সংকেত, এটা এর মাত্রার সংকেত হবে m l ইনভার্স 1 t ইনভার্স 1। তাহলে এবার আমরা চটজলদি অঙ্কটা করব, একটু বেশি সময় লেগে গেল কারণ হচ্ছে
এই ভৌত রাশিগুলো যদি বুঝতে না পারিস তাহলে মাত্রা সংকেত সঠিকভাবে বসানোটা সম্ভব না। তো আশা করছি তোরা সবগুলো ভৌত রাশি বুঝতে পেরেছিস। তো তাহলে এখন আমাদেরকে যাচাই করতে বলেছে, তাহলে আমাদের মাত্রা বিশ্লেষণের মাধ্যমে যাচাই করার নিয়মটা কি? নিয়মটা হচ্ছে বাম পক্ষের মাত্রা সংকেত আর ডান পক্ষের মাত্রা সংকেত কি হতে হবে? একই হতে হবে, বা প্রত্যেকটা পদের মাত্রা সংকেত বা প্রত্যেকটা টার্মের মাত্রা সংকেত সেম হতে হবে। তো তাহলে চলে আসো প্রথমে বাম পক্ষের মাত্রা সংকেত অর্থাৎ বি এর মাত্রা সংকেত। তাহলে বি এর মাত্রা সংকেত আমরা কি পাচ্ছি? বি এর মাত্রা সংকেত অলরেডি আমরা বের করে রেখেছি, সেটা হচ্ছে এল কিউব টি ইনভার্স 1। ওকে, এবার আসি আমরা ডান পক্ষের মাত্রা সংকেত। এখানে দেখ ডান পক্ষে দুটো আমাদের কি আছে? দুটো আমাদের ধ্রুবক পদ আছে, একটা হচ্ছে পাই আর একটা হচ্ছে 8। তো দেখ পাই একটা সংখ্যা, 22/7 বলো বা 3.1416 সামথিং ডট 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 যাই বলো না কেন, তাহলে এটাও একটা সংখ্যা, এটাও একটা সংখ্যা। তো দেখ কোন সংখ্যাই কোন ভৌত রাশি দ্বারা কি হয় না? তৈরি হয় না। সুতরাং এই সংখ্যাগুলোর কখনো কোনো কি হয় না? মাত্রা সংকেত থাকে না। ঠিক আছে, সংখ্যাগুলোর মাত্রা সংকেত আমরা নিই না। কেন? কারণ সংখ্যার মাত্রা সংকেত থাকার কোনো প্রশ্নই নেই। কারণ হচ্ছে কোনো সংখ্যায় কোনো ভৌত রাশি দ্বারা কি হয় না? তৈরি হয় না, বা কোনো ভৌত রাশি দ্বারা কোনো সংখ্যা গঠিত নয়। তার জন্য আমরা সংখ্যার কোনো মাত্রা সংকেত পাই না। তো তাহলে এই দুটো সংখ্যা বাদ যাচ্ছে অটোমেটিক্যালি। তাহলে বাকি থাকছে কি? বাকি থাকছে আমাদের p r⁴ ডিভাইডেড বাই ইটা l। তাহলে এবার এদের মাত্রা সংকেত যদি বসাই আমরা p কি পাবো দেখা যায়। p মানে হচ্ছে চাপ, তো চাপের মাত্রা সংকেত অলরেডি আমরা বের করে রেখেছি, সেটা হচ্ছে m l ইনভার্স 1 t ইনভার্স 2। এখানে r হচ্ছে এখানে ব্যাসার্ধ, তাহলে l⁴। ঠিক আছে, যেহেতু r⁴ আছে, তাহলে ইটা এর মাত্রা সংকেত আমরা বের করে রেখেছি m l ইনভার্স 1 t ইনভার্স 1, আর এদিকে l এর মাত্রা সংকেত হলো l। তো তাহলে এখন দেখ এখানে l ইনভার্স 1 l কি হয়ে গেল? ক্যান্সেল হয়ে গেল, -1 + 1 0 হয়ে গেল। তাহলে এখন এখানে m কি হয়ে গেল? ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে কি থাকছে? l⁻⁻1 + 4 দ্যাট মিন্স l কিউব, আর t⁻⁻2 আবার আগের মতো -1 তার মানে হচ্ছে +1 চলে আসবে। t⁻⁻2 ডিভাইডেড বাই t⁻⁻1 দ্যাট মিন্স t⁻2 -1 equals to t⁻2 + 1 তার মানে হচ্ছে t⁻⁻1। তাহলে t⁻⁻1 চলে আসলো। তাহলে দেখ এটা এবং এটা দুটোরই মাত্রা সংকেত সেম চলে আসলো। তাহলে সুতরাং আমরা বলতে পারবো যে সমীকরণটি মাত্রাগত দিক থেকে কি সঠিক, বা মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা বলতে পারি এই সম্পর্কটি সঠিক। ঠিক আছে, তো অঙ্ক করার সময় বেসিক্যালি আমাদেরকে শুধু এইটুকু অংশই করতে হবে, কিন্তু এইটুকু অংশই করতে হবে। বাকি যে অংশটুকু আমি এতক্ষণ ধরে করিয়েছি সেটা হচ্ছে জাস্ট বোঝার জন্য, এমনকি এটাও করতে হবে না। ঠিক আছে, এটা তো আমি জাস্ট এখানে ক্যালকুলেশনটা দেখালাম। তাহলে অঙ্কটা কিন্তু শুধু এইটুকুই, এখানে লিখে যে যে ভৌত রাশিগুলো আছে সেই ভৌত রাশিগুলোর মাত্রা সংকেতটা লিখবি আর এখানে এটাকে চেক করবি। ঠিক আছে, আর বাকি যা কিছু আমি বললাম সবকিছু হচ্ছে ভৌত রাশিগুলো বোঝার জন্য।